চাপের কারণে আমেরিকা চুক্তি থেকে পিছিয়ে যাবে এবং যদি চুক্তি না হয় তাহলে পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে কি আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ হবে এবং ইসরায়েল সেই যুদ্ধে আবার যোগ দেবে? এবং যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধের ফলাফল আসলে কি হবে এবং এই সংকটের আসলে শেষ কোথায়, সমাধান কোথায়? সুপ্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের জবাব দিতেই মূলত এখনকার এই ভিডিও। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইরান আমেরিকার মধ্যে যে চুক্তি হচ্ছিল, 2 দিন আগে আমেরিকার পক্ষ থেকে বা পশ্চিমা গণমাধ্যমে একদম খবর ছড়ানো হয়েছিল যে 2 পক্ষ সমঝোতায় পৌঁছেছে, জাস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের সিগনেচার বাকি। উনি সিগনেচার দিলেই এই চুক্তি চূড়ান্ত হয়ে যাচ্ছে। কিন্তু 2 দিন 3 দিন চলে যাওয়ার পরেও এই চুক্তি হয়নি, বরং এখন কি অবস্থায় দাঁড়িয়েছে সেটা একটা বড় প্রশ্ন। চুক্তিটা এই পর্যন্ত এখনও কেন হলো না সেটা আগে সমাধান করে আসি, সেই প্রশ্নের জবাব আগে দিয়ে আসি, তারপরে এখন কি অবস্থা সেটা বলি। আমেরিকা এবং ইরানের মধ্যে সত্যি সত্যি সমঝোতা একটা হয়েছিল। সমঝোতা হয়েছিল কি? ইরান তো বারবারই বলে আসছে যে এই চুক্তির, অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি হবে, চূড়ান্ত যে চুক্তি, সেই চুক্তির 2টো অংশ। প্রথম অংশে থাকবে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, ইরানকে ক্ষতিপূরণ দেবে, ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে এবং ইরানের যে সমস্ত অর্থ আমেরিকা বিভিন্ন দেশে আটকে রেখেছে সেই অর্থ ছাড় করবে। এইগুলো করলে ইরান বুঝবে যে আমেরিকা আসলে চুক্তির জন্য আগ্রহী, আন্তরিক, এবং আমেরিকা যদি চুক্তি করে ইরানের সাথে তাহলে সেই চুক্তি রাখবে, কথা রাখবে, প্রতিশ্রুতি রাখবে। এই প্রাথমিক সমঝোতা যখন হয়ে যাচ্ছে তখন 60 দিনের একটা যুদ্ধবিরতি চলবে। অর্থাৎ যুদ্ধবিরতি তো 2 সপ্তাহের জন্য হয়েছিল, তারপরে তো আর কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে না। এটা আমেরিকা রেখেছে, ইরানও রেখেছে, তাই মাঝে মাঝে এই যুদ্ধবিরতি আবার ভেঙে যাচ্ছে, যদিও 2 পক্ষ বলছে না। তো এই 60 দিনের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে। এর ভেতরে কেউ কোনো হামলা, যুদ্ধে জড়াবে না। এই 60 দিনের ভেতরে আলোচনার 2য় দফা শুরু হবে। সেই দফায় ইরান পরমাণু কর্মসূচি পালন করতে পারবে কিনা, চালাতে পারবে কিনা, ইরানের হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে কিনা, ইরানের পরমাণু স্থাপনাগুলো সব ধ্বংস করতে হবে নাকি বন্ধ করবে, নাকি আন্তর্জাতিক নজরদারিতে চলবে, কি করবে সেইটা নিয়ে আলোচনা হবে। এরপরে হরমুজ প্রণালী ইরান কোনভাবে খুলে দেবে এবং খুলবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থাৎ জটিল যে ব্যাপারগুলো, চুক্তির মূল যে বিষয়গুলো, সেগুলো 2য় ফেজে আলোচনা হবে। ইরান বারবারই বলছে, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, ভুল বোঝার সুযোগ নেই। কিন্তু ইরান বারবার বলছে যে চুক্তির প্রথম যে ধাপ, সমঝোতার প্রথম যে ধাপ, সেই ধাপে আমেরিকাকেই বেসিক্যালি ভূমিকা রাখতে হবে। আমেরিকা যদি ওই কাজগুলো করে তাহলে ইরান বুঝবে যে হ্যাঁ, চুক্তি করা যাবে এবং আলোচনা এগোবে এবং আমেরিকা চুক্তি রাখবে হয়তোবা। কারণ এর আগে 2 দফায় আমেরিকার সাথে আলোচনা চলাকালীন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। তার মানে কূটনৈতিক প্রক্রিয়া শেষ হতে দেয়নি, অমনি যুদ্ধ, ওর ভেতরেই যুদ্ধ করেছে। আবার এই যে এখন যখন চুক্তি হয়ে যায় এরকম একটা অবস্থা, তখন এক একটা ঘটনা ঘটে যাচ্ছে। ফলে ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরে এই শঙ্কা, এই উদ্বেগ রয়েছে বা এই সন্দেহ সংশয় রয়েছে যে আমেরিকা আসলে আলোচনা চায় নাকি চুক্তি চায় নাকি যুদ্ধ চায়, এটা পরিষ্কার না। বরং যখন আলোচনা চলছে, কূটনৈতিক প্রক্রিয়া চলছে, এর ভেতরে আমেরিকা একবার হামলা করে পড়ছে। সেক্ষেত্রে আমেরিকার উপর ভরসা নেই। এই যে ডিপ্লোম্যাটিক যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এই প্রসেসে আমেরিকা ঠিক থাকে না। এক সময় এক কাজ করে বসে, এক সময় এক কথা বলে, এক সময় এক অবস্থান নেয়। একবার বলে আলোচনা, একবার বলে যুদ্ধ, একবার হুমকি দেয়, একবার আবার ইরানের প্রশংসা করে। কখন কি করে বসে না বসে ট্রাম্প প্রশাসন, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই জায়গা থেকে ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরে সন্দেহ আছে। এই সন্দেহের কারণেই ইরান বলছে যে প্রাথমিক পর্যায়ে এই কাজগুলোই আমেরিকাকে করতে হবে, করলে আমরা বুঝবো বা আন্তর্জাতিক সম্প্রদায় তো সেখানে সাক্ষী থাকবে,
তারপরে সেকেন্ড ফেজের আলোচনা হবে। সেকেন্ড ফেজে যদি আলোচনা না হয় তাহলে সেই 60 দিনের চুক্তি তো ভেঙে গেল। ইরান তো আর জোর করে নিতে পারবে না, যদি না হয় সে বাদ যাবে। কিন্তু এই 2 মাসের ভেতরে একটা প্রক্রিয়া তো চলবে, আলোচনা হবে, অনেক দিন দরবার হবে, এখানে আন্তর্জাতিক অঙ্গনের কেউ যুক্ত হতে পারে, এবং এইরকম একটা পর্যায় থেকেই কিন্তু সমঝোতা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাই করা হবে। কিন্তু আমেরিকা সেই জায়গায় ঠিক থাকতে পারলো না। কেন ঠিক থাকতে পারলো না? তার প্রধান কারণ 2টা, একদম 1 নম্বর, এবং এইটা 99%, সেটা হচ্ছে যে ইসরায়েল বাধা দিচ্ছে। ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে এই যে 2 মাস সময়, এই 2 মাস যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার থাকে, ইরানের আটকে থাকা সম্পদ ছেড়ে দেওয়া হয়, ইরানকে এই সুবিধা দেওয়া হয়, তাহলে ইরান আবার তেল বিক্রি করবে, তার সম্পদ পেয়ে যাবে, তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে সে মুক্তভাবে অনেক কিছু করতে পারবে। তখন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যাচ্ছে না, তার পরমাণু কর্মসূচি যাচ্ছে না, আঞ্চলিক প্রক্সিগুলোর সাথে তার সম্পর্ক শেষ হচ্ছে না, অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াবে, শক্তিশালী হবে, প্রভাব বিস্তারকারী হবে। তাহলে ইরানের সাথে এই চুক্তি করা যাবে না, এই চুক্তি করলে ঝামেলা আছে। এই যে ইসরায়েলের বাধা, এই বাধাটাই ডোনাল্ড ট্রাম্পকে সমস্ত সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। অর্থাৎ একদম সহজ ভাষায় এটা কিন্তু ইসরায়েলের চাপ এই রকমভাবে দেখলে হবে না। মনে রাখা জরুরি যে ইসরায়েল কিন্তু ইহুদিবাদী দর্শনের উপর প্রতিষ্ঠিত একটি ভূখণ্ড রাষ্ট্র, যাই বলি। তো সেই রাষ্ট্রটা যে রাষ্ট্রটা ইহুদিবাদী দর্শনে চলে, তার মানে তাদের পররাষ্ট্রনীতি সমস্ত সব কিছু ওইভাবেই আবর্তিত হয়। এই জায়গায় পরিষ্কার বোঝা যায় যে এই ইহুদিবাদী দর্শনের কাছে ডোনাল্ড ট্রাম্প মূলত পরাজিত হলেন, বা ইহুদিবাদী চাপের কাছে ডোনাল্ড ট্রাম্প বারবার নতি স্বীকার করছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, কারণটা, সেটা হচ্ছে যে মার্কিন রিপাবলিকান দলের কিছু হকিশ যুদ্ধবাজ সিনেটর বা কংগ্রেসম্যান আছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য আছে, তারা চায় যে ইরানের সাথে সমাধানে না গিয়ে এই রকমের যুদ্ধ খেলা লেগেই থাকুক, তাহলে অস্ত্রের বিক্রিটা বাড়ে, অস্ত্রের ব্যবসাটা চলে। আপনাদের একটা বিষয় জানা থাকার দরকার যে আমেরিকার যে অস্ত্রের ব্যবসা, অস্ত্র নির্মাণ, এবং এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা, এর প্রধান যে বিনিয়োগকারী তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারাই বেশি ওই সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্য, অর্থাৎ কংগ্রেসম্যানরাই এর মূল মালিক। তাহলে সারা বিশ্বে যদি যুদ্ধ লাগে, খোঁচাখুচি থাকে, মারামারি থাকে, দ্বন্দ্ব সংঘাত থাকে, তাহলে তাদের অস্ত্রের ব্যবসাটা রমরমা থাকে, চলে, এবং তারা হাজার হাজার কোটি ডলারের উপর শুয়ে থাকে। মানুষের রক্ত, মানুষের জীবনের উপরে এদের অস্ত্রের ব্যবসা চলে, এবং এরা আরাম আয়েশ শান্তিতে থাকে। ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যে কোনো প্রেসিডেন্ট মোটামুটিভাবে এদেরই প্রতিনিধি। তো এদেরই প্রতিনিধি হিসেবে ডোনাল্ড ট্রাম্প সব কিছু চাইলেও করতে পারছে না। যেমন মার্কিন সিনেটর, রিপাবলিকান দলের সিনেটর, যেহেতু রিপাবলিকানরা ক্ষমতায়, রিপাবলিকান দলের সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের মূল্যটাও এখন বেশি, যেহেতু তারা কংগ্রেস কন্ট্রোল করে, তারাই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ। একটা জিনিস বুঝতে হবে, মার্কিন প্রেসিডেন্ট এক ব্যাপার, আর কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা আর এক ব্যাপার। মার্কিন প্রেসিডেন্ট থাকার পরেও তার দল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে। যেমন এই যে নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন, মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনে যদি রিপাবলিকান দল অনেকগুলো আসনে হেরে যায়, অর্থাৎ ডেমোক্র্যাটরা ভালো করে, তাহলে কংগ্রেসের অর্থাৎ সিনেট এবং প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে। বাট প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকলো। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান দলের ব্যক্তি। হিসাবটা কিন্তু 2 রকমের। তো যাই হোক, তো এই মার্কিন প্রেসিডেন্ট যেহেতু সমস্ত যুদ্ধবাজদের প্রতিনিধি বলা যায়, তাদের স্বার্থ সংরক্ষণই করতে হয়, এবং সবচেয়ে বড় স্বার্থ সংরক্ষণ করতে হয় ইসরায়েলের। যার কারণে এই যুদ্ধবাজ নেতা যেমন লিন্ডসে গ্রাহামদের মতো লোকজন, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সে তো চরম উগ্র লোক, এবং তার সাথে আরও যুক্ত হয়েছে উগ্রবাদী আরও কিছু দল, যেমন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, তারপরে জাতীয় নিরাপত্তা মন্ত্রী যে ইটামার বেন গাভির, এরা সব অসম্ভব রকমের উগ্রবাদী।
নেতানিয়াহু আর কি এদের চেয়েও এরা উগ্রবাদী। ফলে নেতানিয়াহু যদি একটু চায়ও যে না এই পর্যন্ত থাক, এরা থাকতে দেয় না, এরা ধাক্কায় নেতানিয়াহুকে, এবং এদের সমর্থনেই নেতানিয়াহু ক্ষমতা আসে। এরা যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, নেতানিয়াহুর ক্ষমতা শেষ। নেতানিয়াহু আবার দেশে বিচারের মুখে, অনেক ঝামেলার ভেতরেই আছে। এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য নেতানিয়াহু চরম উগ্রবাদী অবস্থান নিয়েছে। এমনিই তো সে উগ্রবাদী, তারপরে এই সমস্ত পরিস্থিতির কারণে আরও বেশি উগ্রবাদী অবস্থান নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে। এবং এখানে আরেকটা জিনিস একদম পরিষ্কার, সেটা হচ্ছে ইসরায়েল বলছে ইরানের সাথে আমেরিকার যদি চুক্তি হয়ে যায় এবং যদি ইরানের সেই পরমাণু কর্মসূচি থাকে, অর্থাৎ একদম টোটালি যদি ধ্বংস করে না ফেলা হয়, ইরানের হাতে যদি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকে, ইরানের সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকে, ইরানের হাতে যদি ক্ষেপণাস্ত্র থাকে, এবং ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় এবং তাকে ব্যবসা বাণিজ্য তেল বিক্রির সুযোগ দেওয়া হয়, তাহলে ইরান শক্তিশালী হয়ে উঠবে। ইরান যে কোনো মুহূর্তে পরমাণু শক্তির অধিকারী হয়ে যাবে, অস্ত্র বানিয়ে ফেলবে। তার হাতে হাজার হাজার যে ক্ষেপণাস্ত্র আছে, সেই ক্ষেপণাস্ত্র থেকে গেল। এই সমস্ত সব কিছুর কারণে ইসরায়েল প্রচণ্ডভাবে নিরাপত্তাহীনতায় থাকবে, তার অস্তিত্বের হুমকি থাকবে। এই যে ইসরায়েল নিরাপত্তাহীনতায় থাকলো, ইসরায়েলের এত এত সামরিক শক্তি, এত কিছু, তারপরেও সে নিজেকে বলছে যে নিরাপত্তাহীনতায়। তার হাতে নিজেরই পরমাণু অস্ত্র আছে, ইরান বানাতে পারে, আর সে বানিয়েছে, তার হাতে আছে, আর ইরান বানাতে পারে। এরপরেও ইসরায়েল নিরাপত্তাহীনতায় থাকবে, অর্থাৎ এগুলো সব খোঁড়া যুক্তি। এই খোঁড়া যুক্তিকে আমেরিকার সামনে উপস্থাপন করছে এবং আমেরিকার রাজনীতিবিদরা, আমেরিকার প্রেসিডেন্ট সবাই সেই চাপের কাছে নথি স্বীকার করছে। এই নথি স্বীকার করার কারণে ইরানের সাথে চুক্তি হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার যে সমস্ত রাজনীতিবিদ, তারা কেন নথি স্বীকার করছেন? এখানে দুটো কারণ। নথি স্বীকার করার প্রধান যে কারণ, সেটা হচ্ছে ইসরায়েলি লবি। এই ইসরায়েলি লবি এতটা ভয়ঙ্কর এবং এতটা শক্তিশালী, এদের অর্থবিত্ত, এদের মিডিয়া প্রভাব, ব্যাংক, মানে আমেরিকার যত বড় বড় প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মিডিয়া, তার সমস্ত সব জায়গায় মূল মালিক বেশিরভাগেরই কন্ট্রোল এই ইহুদিবাদী লবির হাতে। আমি কোনো বিদ্বেষ ছড়াচ্ছি না, বাস্তবতা বলছি। তো এদের হাতে যেহেতু এই জিনিস, ধরুন গণমাধ্যমে যখন লেখালেখি হবে ইসরায়েলের পক্ষে, তখন কিন্তু মার্কিন প্রশাসন সেটা বিবেচনায় নিতে বাধ্য। আবার এরা যেহেতু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এরা কন্ট্রোল করে, এরা যখন কন্ট্রোল করবে তখন এরা যা বলবে, ভেতরে পেছন থেকে যা বলবে, আমেরিকার রাজনীতিবিদরা তাই শুনতে বাধ্য। তা না হলে ফাইন্যান্স আটকে দেবে, অর্থ আটকে দেবে। আবার ওই যে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে যত বড় বড় ব্যবসা, তার সাথে পেছন থেকে তো এরাই শেয়ার, এরাই অর্থের যোগান দেয়। ওই সমস্ত প্রজেক্টে যদি এই ইহুদিবাদী লবি অর্থের যোগান দেওয়া বন্ধ করে দেয়, তাহলে অস্ত্র উৎপাদন থেকে শুরু করে আমেরিকার রাজনীতিবিদদের বা ব্যবসায়ীদের সমস্ত ব্যবসা মার খাবে, ডুবে যাবে। এবং সারা বিশ্বে আন্তর্জাতিক অঙ্গনে মিডিয়াতে ইসরায়েলি লবির আসলে কে কোথা থেকে কোন তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ হয়ে কাজ করে আমরা তো অনেকে জানি না। এটা গভীরভাবে যদি খোঁজ করা হয়, ভাবা হয়, চিন্তা করা হয়, তাহলে আস্তে 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 এই ষড়যন্ত্রের, এই ইসরায়েলি প্রভাবের পর্দা ধীরে ধীরে আমাদের চোখের সামনে খুলে যাবে। তখন দেখা যাবে যে সারা বিশ্ব কিভাবে তারা কন্ট্রোল করছে। পুরো বিশ্বে ওদের নেটওয়ার্ক এইভাবে চালু আছে। এই নেটওয়ার্কের বাইরে আমি, আপনি, আমরা কেউই না। এই যে আমরা কথা বলছি, প্রত্যেকটা কথা তাদের কাছে চলে যাচ্ছে। তারা কখনো এই কথা আমলে নেয়, কখনো নেয় না। যখন দেখা যায় এই লোক খুবই বিপজ্জনক, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেয়। যখন দেখা যায় এই লোকের কথায় খুব বড় কোনো প্রভাব নেই, থাক, চলে যাক, ব্যাপার না, চলতে পারে। এতটা ভয়ঙ্কর এই যে এআই প্রযুক্তি, এই যে গুগল, যত যা কিছু, কোনো কিছুই তাদের বাইরে নেই। ফলে মার্কিন রাজনীতিবিদরা, মার্কিন ব্যবসায়ীরা, মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, বিভিন্ন কর্মকর্তা, সেনা অফিসার, কেউই এই লবির বাইরে না। এই যে আইপ্যাক, যেটা ইসরায়েলি যে লবি, যেটা এদের বাইরে না। ফলে ইসরায়েল যা বলবে ওটা মূলত আইপ্যাকেরই কথা। আইপ্যাক যা বলবে আমেরিকার রাজনীতিবিদরা, আমেরিকার কংগ্রেসম্যানরা এবং আমেরিকার প্রেসিডেন্ট তা শুনতে বাধ্য। আমি এখানে ছোট্ট একটা তথ্য দিই এই প্রসঙ্গে। সেটা হচ্ছে এই যে আমেরিকার কংগ্রেস, অর্থাৎ সিনেট এবং প্রতিনিধি পরিষদ, এই দুই কক্ষ মিলে কিন্তু কংগ্রেস। আমেরিকার কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে
বা সেখানে ডিবেট চলছে। ইসরায়েলের নিরাপত্তা এবং প্রতিরক্ষার সাথে আমেরিকার নিরাপত্তা প্রতিরক্ষা একদম মার্জ করে মিশে যাবে, ইন্টিগ্রেটেড করে দেবে। অর্থাৎ নিরাপত্তা এবং প্রতিরক্ষার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসরায়েলের যা হবে সেটাই আমেরিকার হবে, আর আমেরিকার যেটা হবে সেটাই ইসরায়েলের হবে। অর্থাৎ ধরুন এআই প্রযুক্তি একটা বানালো আমেরিকা, সেটা ইসরায়েলের হাতে থাকবে, সেটা ইসরায়েলেরও। অর্থাৎ যৌথভাবে সমস্ত সব কিছু করবে, অস্ত্র উৎপাদন থেকে শুরু করে যত প্রযুক্তিগত যত ডেভেলপমেন্ট যা কিছু হবে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে করবে। তার মানে এতদিন যে আলাদা আলাদা যেটুকু ছিল, আমরা তো জানতাম যে আমেরিকার হাতে যে প্রযুক্তিটা সেই প্রযুক্তিটা ইসরায়েলের হাতে আছে, আর ইসরায়েলের হাতে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি আমেরিকার হাতে আছে। এইভাবে তো আমরা জানতাম, কিন্তু এখন একেবারে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হবে। আমি সবসময় বলে আসছি যে ইসরায়েল প্রকৃতপক্ষে স্বাধীন কোনো আলাদা রাষ্ট্র না, এটাই আমেরিকারই একটা অঙ্গরাষ্ট্র, বা আমি তো বলি আমেরিকার একটা স্টেট। ধরুন নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটন বা টেনেসি বা টেক্সাস যেমন সেপারেট স্টেট, ইসরায়েল একটা স্টেট, অথবা ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা সামরিক ঘাঁটি, মিলিটারি বেস। তো এখন তো তাই প্রমাণ হচ্ছে, অর্থাৎ ইসরায়েল যা করবে আমেরিকার সেটা, আর আমেরিকা যা করবে ইসরায়েলি সেটা। এখন সেটা মূলত তারা যৌথভাবে করবে, অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নতুন উৎপাদন করলো, সেটা দুইজন মিলে করবে, ইসরায়েল এবং আমেরিকা মিলে করবে। তার মানে আমেরিকা এবং ইসরায়েলের ভেতরে আর আলাদা কোনো অস্তিত্ব থাকছে না, এক অস্তিত্ব হয়ে যাচ্ছে, এক দেহ এক প্রাণ। তো এই জায়গায় বোঝা যায় যে আমেরিকার উপরে ইসরায়েলের প্রভাবটা কত। আর ইসরায়েলের প্রভাব মানে হচ্ছে আসলে ওই যে ইহুদিবাদী লবি যেটা, আইপ্যাক যেটা, তার প্রভাব, এর বাইরে কিছু না। তো এখন সর্বশেষ যে প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে যে যদি চুক্তি না হয় তাহলে কি হবে। তাহলে মোটামুটিভাবে অনিবার্য যুদ্ধ, কারণ ইসরায়েল চাইছে যে ইরানকে একদম শেষ করে দেওয়া হোক। তাদের প্রধান টার্গেট যে ইরানের যে ইসলামী বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারকে উৎখাত করে দিতে হবে, সেটা তো এখনও পারেনি। ফলে সেটা করতে হলে যুদ্ধের ভেতর দিয়েই করতে হবে, তাছাড়া সম্ভব না। ইসরায়েল চাইছে যে ইরানকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক যুদ্ধের ভেতর, যাতে কোনো মতে তারা আর কোনোদিন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আমেরিকাকে ফাইনালি হয়তো ইসরায়েলের এই চাওয়াই, এই প্রত্যাশায় পূরণ করতে হবে। আবার অন্য দিক দিয়ে যদি দেখা যায়, ইসরায়েল যদি আমেরিকার অ্যাকচুয়ালি কোনো স্টেট হয়, তাহলে এই চাওয়াটা তো বেসিক্যালি আমেরিকারই চাওয়া। তার মানে আমেরিকার পরিকল্পনা ইরানের বিপ্লবী সরকার যেভাবে হোক উৎখাত করে দেওয়া, চুক্তি আসল কথা না। তাহলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। যুদ্ধ যদি অনিবার্য হয় তাহলে ডেফিনেটলি আপনারা নিশ্চিত থাকুন ইরান প্রচণ্ডভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে, পাল্টা জবাব দেবে। তার মানে ভয়াবহ রকমের একটা যুদ্ধের আশঙ্কা আছে, এবং এই যুদ্ধের আশঙ্কা থেকে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হতে পারে, অসম্ভব কিছু না। কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অস্তিত্ব থাকা মানেই চীন এবং রাশিয়ার স্বার্থ রক্ষা করা। মধ্যপ্রাচ্যে এই দুই দেশের অনেক বড় স্বার্থ আছে। যদি সেই স্বার্থ চীন এবং রাশিয়া দেখে যে ইরানকে পরাজিত করার মাধ্যমে সেই স্বার্থ ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করছে, তাহলে চীন এবং রাশিয়া হয়তো এই স্বার্থ উদ্ধারের জন্য যুদ্ধে জড়িয়ে যেতে পারে। তাহলে অবধারিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এবং সেটা অসম্ভব কিছু না। ফলে এই মুহূর্তে চুক্তি যদি না হয় তাহলে আমাদের সামনে একটা ভয়ঙ্কর অন্ধকারময় ভবিষ্যৎ অপেক্ষা করছে, কথা মোটামুটিভাবে বলা যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানেই শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কী। আসলে এই চুক্তি যদি না হয় তাহলে এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।